আসসালামু আলাইকুম। আজ 4 জানুয়ারি 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি এস.জে. রতন। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রশ্নে মুখ খুলছে না ভারত। তারেক রহমানের চাঁদাবাজির মামলা বাতিলের বিরুদ্ধে সরকারের আপিল। প্রোক্লেমেশন অব জুলাই রেগুলেশন ঘোষণার দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি। এবার বিস্তারিত। দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতার খবরের শিরোনাম, শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রশ্নে মুখ খুলছে না ভারত। খবরে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রশ্নে মুখ খুলছে না ভারত। বাংলাদেশ থেকে চিঠি পাওয়ার কথাই শুধু স্বীকার করছে দেশটি। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের শুরুতেই প্রশ্ন ওঠে শেখ হাসিনা প্রসঙ্গে। একজন সাংবাদিক শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়ে জানতে চান। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 1 সপ্তাহ আগে আমি নিশ্চিত করেছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে একটি বার্তা পেয়েছিলাম। এর বাইরে এ পর্যায়ে আমার আর কিছু বলার নেই। এর আগে গত 23 ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নোট ভার্বাল অর্থাৎ কূটনৈতিক বার্তা দিয়ে ভারত সরকারকে বাংলাদেশ জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেদিনই ভারতীয় সাংবাদিকদের বলেছেন, আমরা নিশ্চিত করছি প্রত্যর্পণের অনুরোধ সংক্রান্ত একটি কূটনৈতিক বার্তা আজ 23 ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন থেকে পেয়েছি। এই পর্যায়ে এ বিষয়ে আমাদের আর কোনো মন্তব্য নেই। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। সেদিন দুপুরেই ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর একাধিকবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, নিরাপত্তাজনিত কারণে শেখ হাসিনা ভারতে গেছেন। একই কারণে শেখ হাসিনা সেখানে আছেন। এদিকে সরকারের পতনের পর শেখ হাসিনা সহ তার সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক মিত্রদের বিরুদ্ধে গুম, খুন, আটক, নির্যাতন, হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সারা দেশে মামলা দায়েরের হিড়িক পড়ে। অন্তর্বর্তী সরকার এসব অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিলে সেখানেও অভিযোগ জমা পড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন মিলিয়ে 150-ও বেশি অভিযোগ জমা পড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির 4টি মামলা বাতিল করেন হাইকোর্ট। মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আগামীকাল রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। গত 23 অক্টোবর বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় আবেদন করা হয়। প্রোক্লেমেশন অব জুলাই রেগুলেশন ঘোষণার দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, প্রোক্লেমেশন অব জুলাই রেগুলেশনের পক্ষে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। হাসনাত আবদুল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে এই প্রোক্লেমেশন অব রেগুলেশন বাস্তবায়ন ও ঘোষণা জাতীয় এবং ঐতিহাসিক জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত।
জনসংযোগ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, এ সময় আমরা লিফলেট বিতরণ, সমাবেশ এবং বিভিন্ন মাত্রায় জনসংযোগ করব। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কী, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটা শোনার জন্য আমরা মানুষের কাছে ছুটে যাব। গত 31 ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে ওই কর্মসূচি থেকেই প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন প্রকাশের কথা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, ডাকসু আমাদের অঙ্গীকার, আমরা সিস্টেমেটিক ওয়েতে কাজ করছি। ডাকসুর জন্য একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটি সব অংশীজনের সঙ্গে কথা বলে সুপারিশ জমা দেবে। সেই সুপারিশের আলোকেই উৎসবমুখর ডাকসু নির্বাচন আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উল্লেখ্য, দীর্ঘ 28 বছর পর 2019 সালে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ওই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নানা বিতর্ক ও প্রশ্ন ছিল। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ছাড়া সব প্যানেল নির্বাচন বর্জন করেছিল। ওই নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে ডাকসুর ভিপি পদে নির্বাচিত হন নুরুল হক আর সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন আখতার হোসেন। প্রথমে নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও পরে তারা দায়িত্ব গ্রহণ করেন। ডাকসুর কেন্দ্রীয় সংসদের মোট 25 পদের অন্য 23টিতে জিতেছিল তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। তাদের মধ্যে জিএস পদে ছাত্রলীগের গোলাম রব্বানী ও এজিএস পদে একই প্যানেলের সাদ্দাম হোসেন নির্বাচিত হন। এছাড়া 18 হল সংসদের মধ্যে 12টিতে ভিপি ও 14টিতে জিএস পদে জেতে ছাত্রলীগ। অন্য পদগুলোয় স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হন। ডাকসু ও হল সংসদের সর্বশেষ কমিটির মেয়াদ শেষ হয় 2020 সালে। লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় 10 লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ভাইরালের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরিফ হাসান জজ নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল করিম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল করিম প্রধান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ শফিকার রহমানের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত হয়। বহিষ্কৃত আরিফ হাসান উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহকোষাধ্যক্ষ পদে ছিলেন। বহিষ্কার আদেশে বলা হয়, আওয়ামী লীগ নেতা কমিজউদ্দিন মেম্বারের সঙ্গে অবৈধভাবে টাকা লেনদেনের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাতে করে মারাত্মকভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাছাড়াও 5 আগস্ট পরবর্তী সময়ে ওই নেতা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। এমত অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহকোষাধ্যক্ষ পদ সহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে। পাটগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ শফিকার রহমান জানান, আরিফ হাসানের সঙ্গে সকল রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। গাজীপুরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় মিছিল নিয়ে হাজির হয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। শুক্রবার রাতে জয়দেবপুর থানায় জমায়েত হন তারা। তবে শেষ পর্যন্ত তাকে ছাড়েনি পুলিশ। গ্রেপ্তার ওই আওয়ামী লীগ নেতার নাম মোহাম্মদ শফিকুল শিকদার। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার বিকে বাড়ি এলাকায়। তিনি মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 2023 সালের 8 সেপ্টেম্বর করা মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির তালিকায় 23 নম্বর ক্রমিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ শফিকুল শিকদারের নাম রয়েছে। গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, 2018 সালের আগে শফিকুল শিকদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি জামায়াতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন। অন্য একটি দলের নেতারা তাকে অর্থাৎ শফিকুলকে দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তাদের দলে যোগ না দেওয়ার কারণে তারা তাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন। এ কারণে তার বিষয়ে কথা বলার জন্য জামায়াতের নেতাকর্মীরা থানায় গিয়েছিলেন বলে জানান তিনি। জয়দেবপুর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুস সেলিম বলেন, শফিকুলের নামে নিয়মিত রাজনৈতিক মামলা আছে। তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা জামায়াতের নেতাকর্মীরা করেছিলেন, তবে তাকে ছাড়া হয়নি।
লন্ডনের কিংস ক্রস এলাকায় ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ব্যয়বহুল ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী। সেন্ট্রাল লন্ডনে ওই ফ্ল্যাটটি দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী। মোতালিফ লন্ডনে আবাসন ব্যবসার সঙ্গে জড়িত। টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। নথিপত্রের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার। আব্দুল মোতালিফ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। টিউলিপের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ জনদের সঙ্গে মোতালিফের নিয়মিত যোগাযোগ ছিল। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথির বরাতে দিয়ে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত। 2004 সালে ফ্ল্যাটটি তাকে দেয়া হয়। এর আগে 2001 সালে সেটি £1,95,000 দিয়ে কেনা হয়। ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি। তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে £6,50,000 বিক্রি হয়েছে। যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, চলতি শতকের শুরুর দিকে কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ সিদ্দিক। এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই বোনেরা ছিলেন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে দুটি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা বাবা। তাই কৃতজ্ঞতা স্বরূপ নিজের মালিকানায় থাকা একটি সম্পদ টিউলিপকে দিয়েছিলেন। বর্তমানে 70 বছর বয়সী আব্দুল মোতালিফ দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন। ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, ওই এলাকায় মোতালিফের ঠিকানায় মজিবুল ইসলাম নামের আরেক ব্যক্তি বসবাস করেন। মজিবুলের বাবা 2014 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আব্দুল মোতালিফ ফিনান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন। তবে পরে সেটি নিয়ে কি করেছেন তা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন, দ্বিতীয়ত নিজেকে ছোট ভাবুন। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একজন সাধারণ মানুষ, স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই, তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না। যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু, বড় হয়ে গেছেন, বিশাল ব্যক্তিত্ব, তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে। সুতরাং আসুন নিজেকে আমরা ছোট ভেবে জীবনকে স্বাভাবিক রাখি। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা। হ্যাঁ, এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা, বারবার ধর্ণা দেয়া, এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে, কিন্তু না। আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন, তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি এবং কার্যকর হতে পারে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন। শুধু পরিকল্পনাই নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছেন। ওয়াশিংটন টাইমস ও মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হতে পারে, মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। ওয়াশিংটন টাইমস এর উদ্ধৃতি দিয়ে সিনহুয়া এই খবর জানিয়েছে। এদিকে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির হত্যার 5ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। উল্লেখ্য, 2020 সালের 3 জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহাদি আল মুহান্দিস। এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে ইরান।
তেহরানে আয়োজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করে তাদের শোষণমূলক আচরণের বিরোধিতা করেন পেজেশকিয়ান। এছাড়া তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল দেশগুলোকে নীরবে শোষণ করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। তিনি মার্কিনীদের পরাজিত করারও হুঁশিয়ারি দিয়েছেন। সমাবেশে উপস্থিত ছিলেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাহ সহ শীর্ষ নেতারা। পেজেশকিয়ান বলেছেন, সোলাইমানির হত্যা প্রমাণ করে বিশ্বে মানবাধিকারের অন্যতম দাবিদার যুক্তরাষ্ট্র কতটা অমানবিক। ইরান সবসময় সত্যের পক্ষে থাকবে এবং আমরা এই পথে তাদের পরাজিত করব। এদিকে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারির মুখে এরই মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও বৈঠকে এখনও পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি। তবে এরই মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র বলে দাবি অ্যাক্সিওসের। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।